আবারও স্বাগত ২১ বিজনেসে। সঙ্গে আছে আমি সাদিয়া লাবনী। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ। রাজস্ব বাড়ানোর অজুহাতে ভোক্তাদের পকেটে হাত দিল সরকার। অর্থনীতিবিদরা বলছেন, আইএমএফের চাপে ভোক্তার পকেটে ছুরি চালানো হলো। ভোজ্য তেলের মূল্যবৃদ্ধির কারণে মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তাদের। আর বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে ভোজ্য তেলের দাম বাড়ানো সঠিক হয়নি। ভোজ্য তেলের বাজারে গড়ে ওঠা সিন্ডিকেট ভেঙে দেওয়ার পরামর্শ তাদের। বিস্তারিত প্রতিবেদনে। ভোজ্য তেলের উপর ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হয়েছে গত ৩১ মার্চ। তারপর থেকেই তেলের দাম বাড়াতে চাপ দিচ্ছিলেন আমদানিকারক ও মিল মালিকরা। শেষ পর্যন্ত ব্যবসায়ীদের চাপ এসে পড়ল ভোক্তার কাঁধে। রাজস্ব আদায় বাড়ানোর অজুহাতে ভ্যাট অব্যাহতির মেয়াদ না বাড়িয়ে ভোক্তার পকেটে হাত দিল সরকার। বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে বাড়ল ১৪ টাকা, যা কার্যকর হয়েছে তাৎক্ষণিকভাবেই। তবে তাৎক্ষণিকভাবে এই দাম কার্যকরের সিদ্ধান্ত নিয়ে দ্বিমত প্রকাশ করলেন এনবিআর এর সাবেক এই চেয়ারম্যান। বাজারে যে মাল বিক্রি হবে তার সাথে জড়িত হচ্ছে কবে এই মালটা আনা হয়েছিল, কত টাকা দামে আনা হয়েছিল, তার উপরে আজকেই যদি আমি দাম বাড়াই তাহলে সে কোথার থেকে সে এটা শুরু করবে। আজকেই সে খুচরো বাজারে এই দাম কেন দেবে? কারণ সে তো মাল সাপ্লাই দিয়েছে আগের রেটে। দাম বৃদ্ধির এই সিদ্ধান্তে আসলে লাভবান হলো কে, এই প্রশ্নও রেখেছেন তিনি। ট্যারিফটা ওনার সরকার আবার ইম্পোজ করছেন। হ্যাঁ, এতদিন বন্ধ ছিল, তো তখনই একটা প্রশ্ন ওঠে, আবার ইম্পোজ করছেন যে এটা কি ব্যবসায়ীর স্বার্থে করছেন না জনগণের স্বার্থে করছেন? অর্থনীতিবিদরা বলছেন, ভোজ্য তেলের এই মূল্য বৃদ্ধি মূল্যস্ফীতিকে আরো উস্কে দেবে। বেকায়দায় পড়বেন সাধারণ ভোক্তারা। এই অবস্থায় বিশেষ করে ভোক্তাদের পকেটে ছুরি চালানো, আমি বলবো যে ছুরি চালানোটা কোনোভাবেই মনে হয় যে এটা সমীচীন হয়নি। ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার পরামর্শ দেন তারা। সরকার জনগণের প্রতি, ক্রেতার প্রতি, তার বাজার মূল্যের প্রতি একটা দায়িত্ব রয়ে গেছে। ৪-৫টা যে আমদানিকারক আছে তারাই সব এই বাজারটা নিয়ন্ত্রণ করে। তাদের চাপে কিন্তু আসলে মাথা নত করার মতনই অবস্থা। সাদিয়া লাবনী, ২১ টেলিভিশন, ঢাকা। ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে বাংলাদেশি পণ্যের রপ্তানি সুবিধা বা ট্রান্সশিপমেন্ট বাতিলের পর এবার বাংলাদেশি স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতাসহ নেপাল ও ভুটান থেকে বেশ কিছু পণ্য আমদানি বন্ধ করল বাংলাদেশ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ভারত থেকে সুতা, ডুপ্লেক্স বোর্ড, নিউজ প্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপার, মাছ, সুতা, আলু, গুঁড়া দুধ, টোবাকো, সাইকেল, মোটর পার্টস, সিরামিক ওয়্যার, স্যানিটারি ওয়্যার সহ আরও কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে নেপাল ও ভুটান উৎপাদিত এবং প্রক্রিয়াজাত সুতা ও আলু ছাড়া অন্য সব পণ্য আমদানি করা যাবে। সম্প্রতি ভারত সরকার তাদের বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে বাংলাদেশি পণ্যের রপ্তানি সুবিধা বাতিল করায় বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে দেয়া ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট ও নৌ প্রোটোকল বাতিলের মতো পাল্টা পদক্ষেপের দাবি উঠেছিল। রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধির কারণে হু হু করে বাড়ছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য মতে চলতি মাসের প্রথম ১২ দিনেই রেমিট্যান্স এসেছে ১০৫,৬০,০০০ ডলার বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ প্রায় ১২,৮৩৮ কোটি টাকার বেশি। এদিকে ১৫ এপ্রিল পর্যন্ত দেশের মোট রিজার্ভ $২৬ বিলিয়ন ছাড়িয়েছে। চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ উন্নীত হয়েছে $২৬,৫১৬ মিলিয়ন বা ২৬.৫১ বিলিয়ন মার্কিন ডলারে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ এখন ২১.১৭ বিলিয়ন মার্কিন ডলার। গ্যাসের মূল্যবৃদ্ধিকে নতুন বিনিয়োগের জন্য বড় বাধা হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। শিল্প ও ক্যাপটিভ পাওয়ারে গ্যাসের দাম এক ধাপে গড়ে ৩৩% দাম বাড়ানোর ফলে উৎপাদন খাতে নতুন চ্যালেঞ্জ তৈরি হবে বলে মনে করছেন তারা। উদ্যোক্তারা বলছেন, মূল্যবৃদ্ধির ক্ষেত্রে নতুন ও পুরনো গ্রাহকদের মধ্যে বৈষম্য থাকায় শিল্প খাতে অসম প্রতিযোগিতা তৈরি হওয়ার শঙ্কা রয়েছে। বিস্তারিত রিপোর্টে। দেশে বর্তমানে যেসব শিল্প চলমান রয়েছে এসব শিল্পেই চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। উল্টো গ্যাসের দাম বাড়ানো শিল্প কারখানার জন্য দুঃসংবাদ বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।
সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলছেন ব্যবসায়ীরা। রপ্তানিমুখী শিল্পের, বিশেষ করে তৈরি পোশাক, সিরামিক ও স্টিল উৎপাদন খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলছেন তারা। পাশাপাশি ক্ষতির মুখে পড়বে ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো। এখন তো এমনি আমরা দুরবস্থায় আছি, তার মধ্যে এই গ্যাসের মূল্য বৃদ্ধি আরো আমাদের উৎপাদন ব্যয় বাড়িয়ে দিবে। আমরা এমনি অর্থনৈতিক সংকটে আছি, ডলারের দাম বেড়ে গেছে, মানে আমাদের 40% ক্যাপিটাল কমে গেছে। গ্যাসের উপরেই কিন্তু আমাদের উৎপাদনের যে বিভিন্ন স্টেজ গুলো, আপনার নিটিং, ডাইং, গার্মেন্টস, আমাদের স্পিনিং, সবকিছু এটার উপর নির্ভরশীল। তো আমরা যেভাবে কস্টিং করি, বাইরের সাথে যেভাবে আমরা নেগোসিয়েশন করে যে প্রাইস গুলো আনি, সেটা কিন্তু আমরা একটা স্থিতিশীল মনে করি। হঠাৎ করে যদি এইভাবে বছরের মধ্যে 2 বার 3 বার এবং এত অধিক হারে যদি বাড়ে, তাহলে তো আমাদের সব হিসেব নিকেশ উল্টাপাল্টা হয়ে যায়। শিল্প মালিকরা বলছেন, দেশে একটি সফল বিনিয়োগ সম্মেলনের পর গ্যাসের এই মূল্য বৃদ্ধি বিদেশি বিনিয়োগকারীদের নেতিবাচক বার্তা দেবে, নিরুৎসাহিত হবে নতুন বিনিয়োগও। তাই বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি উদ্যোক্তাদের। সদ্য সমাপ্ত বিনিয়োগের সম্মেলনে যে আশার সঞ্চার দেখিয়েছে বাংলাদেশ সরকার, আর তারা মানে যেতে না যেতেই গ্যাসের দাম বেড়ে গেল বা অন্যান্য আনুষঙ্গিক আরো অন্যান্য অনেক অসুবিধা তারা ফেস করবে বলে তারা মনে করছে। তো সেটা তো আসলে একটা ভালো লক্ষণ নয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF সহ উন্নয়ন সহযোগীরা দীর্ঘদিন ধরেই গ্যাস বিদ্যুৎ খাতে ভর্তুকি কমিয়ে আনার পরামর্শ দিয়ে আসছে। ঋণের কিস্তি ছাড়ের ক্ষেত্রেও এসব বিষয়ে সামনে আনছে IMF। সাদিয়া লাবনী, 21 টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকির সূচক 347 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 33,920 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 356 পয়েন্ট কমে অবস্থান করছে 21,109 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের STI সূচক, এটি 27 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 3,652 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,276 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 8 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 10 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 76,745 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 3 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,132 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। জুন 2025 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $64.25, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল $0.42 কম। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $3,297, যা আগের দিনের চেয়ে $66.50 বেশি। বেড়েছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $32.72, যা আগের কার্যদিবসের তুলনায় $0.40 বেশি। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 23,904 টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 221 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে জুলাই 2025 সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 551.7%, যা গত দিনের চেয়ে 4.2% কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। জুলাই 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 65.96 সেন্টে, যা গত দিনের চেয়ে 0.16 সেন্ট কম। বিশ্ববাজারে কমেছে চীনের দাম। জুলাই 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 17.41 সেন্ট, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.28 সেন্ট কম। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। জুলাই 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 47.39 সেন্ট, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.45 কম। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনেছে 121 টাকা 50 পয়সায়, বিক্রি করছে 122 টাকায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 157 টাকা 65 পয়সা এবং বিক্রয় মূল্য 166 টাকা 8 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 136 টাকা 14 পয়সা, বিক্রি হচ্ছে 142 টাকা 38 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 81 পয়সায়, বিক্রি হচ্ছে 89 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে
৮৬ টাকা ৭৫ পয়সায়, বিক্রি করছে ৮৯ টাকা ৩৬ পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য ১ টাকা ৩৪ পয়সা, বিক্রি হচ্ছে ১ টাকা ৫১ পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য ৩২ টাকা ২৭ পয়সা এবং বিক্রয় মূল্য ৩২ টাকা ৯০ পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে ২৭ টাকা ৩৪ পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে ২৮ টাকা ১১ পয়সায়। এবার ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সির খবর জানাবো। দর্শক, তার আগে এই বিষয়ে কিছু তথ্যে ভুল ধরেছি। ক্রিপ্টোকারেন্সির একটি ভার্চুয়াল মুদ্রা। ক্রিপ্টোকারেন্সির সম্পূর্ণ ধারণাটি আসলে দাঁড়িয়ে আছে ক্রিপ্টোগ্রাফি ও ব্লকচেইন প্রযুক্তির উপর। এ ধরনের মুদ্রা ব্যাংক ব্যবস্থার উপর নির্ভরশীল নয়। নির্দিষ্ট কোনো নিয়ন্ত্রণকারী সংস্থা না থাকায় প্রথম থেকেই ক্রিপ্টোকারেন্সি মুদ্রার প্রায়োগিক ব্যবহারের বিভিন্ন জটিলতা ও নানা সমস্যা নিয়ে সতর্কবার্তা ও প্রশ্ন তুলে আসছেন বিশেষজ্ঞরা। তবে এর বিপরীতে ক্রিপ্টোকারেন্সির ব্যাপক সম্ভাবনার কথা বলছেন অনেকে। এবার জানিয়ে দিচ্ছি কয়েকটি ক্রিপ্টোকারেন্সির সবশেষ মূল্য পরিস্থিতি। ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে বেশি মূল্য বিটকয়েনের। প্রতিটি বিটকয়েনের লেনদেন হচ্ছে ৮৩,৫৫৭ মার্কিন ডলারে। বিটকয়েনের বাজার মূলধন $১,৬৫৮ বিলিয়ন। দ্বিতীয় স্থানে রয়েছে ইথেরিয়াম, এটির দাম $১,৫৭৫ মার্কিন ডলার। ইথেরিয়ামের বাজার মূলধন $১৯০ বিলিয়ন। এর টেথার আছে তৃতীয় অবস্থানে, বাজার মূলধন $১৪৪ বিলিয়ন মার্কিন ডলার। ক্রিপ্টোকারেন্সির মধ্যে XRPর বাজার মূলধন $১২০ বিলিয়ন, এটির অবস্থান চতুর্থ। র্যাঙ্কিংয়ে বাইন্যান্সের অবস্থান পঞ্চম। বাইন্যান্স বাজার মূলধন $৮২ বিলিয়ন। দর্শক, এখন জানিয়ে রাখছি বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির কোনো আইনি বৈধতা নেই, অর্থাৎ এটি অবৈধ। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের ২১শে বিজনেস। আগামীকাল দুপুর ১টায় আবারও ফিরে আসবো ২১শে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। ২১শের সঙ্গেই থাকুন।